একদিকে পরমাণু বোমার আস্ফালন আর অন্যদিকে স্কুল বাস চালানোর মতো এক ফোঁটা তেলের জন্য দেশ জুড়ে হাহাকার। মধ্যপ্রাচ্যের যুদ্ধের সামান্য আঁচ লাগতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ছে পাকিস্তানের অর্থনীতি। বাধ্য হয়ে দেশের সমস্ত স্কুল বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান সরকার। আর ঠিক একই সময় চরম জ্বালানি সংকটের মুখে পড়া আরেক প্রতিবেশী দেশ বাংলাদেশ। নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পাচ্ছে ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমে আসা হাজার হাজার মেট্রিক টন তেলের কল্যাণে। যে পাইপলাইন নিয়ে একসময় দেশের ভেতরে গুজবের পাহাড় তৈরি হয়েছিল, বলা হয়েছিল দেশ বিক্রি হয়ে যাচ্ছে, আজ সেই পাইপলাইন হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশের গোটা অর্থনীতির একমাত্র লাইফলাইন। বন্ধুরা, আজকে ভিডিওতে বিস্তারিত আলোচনা করব কেন আচমকা পাকিস্তানের সমস্ত স্কুল বন্ধ করে দেওয়া হলো, পরমাণু বোমার অধিকারী হয়েও কেন আজ পাকিস্তানের রাস্তায় সরকারি গাড়ি চালানোর মতো সামান্য তেলটুকুও নেই, শাহবাজ শরীফ সরকারের এই তথাকথিত জ্বালানি সাশ্রয়ের আড়ালে লুকিয়ে থাকা আসল সত্যিটা কি, অন্যদিকে চরম জ্বালানি সংকটে পড়া বাংলাদেশে কিভাবে ভারতের পাইপলাইনের মাধ্যমে পৌঁছচ্ছে হাজার হাজার টন তেল। ভারত ও বাংলাদেশের মধ্যে তৈরি হওয়া 131 কিলোমিটার দীর্ঘ এই মৈত্রী পাইপলাইন কিভাবে আজ বাংলাদেশের অর্থনীতিকে পতনের হাত থেকে বাঁচাচ্ছে, এবং কেন বলা হচ্ছে এই চুক্তি না থাকলে আজ বাংলাদেশের অবস্থাও পাকিস্তানের মতোই অন্ধকারে ডুবত। বন্ধুরা, এই সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা করব আজ, তাই সাথে থাকুন। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই কথা বলা যাক পাকিস্তানের বর্তমান শোচনীয় অবস্থা নিয়ে। যে দেশ বছরের পর বছর ধরে গোটা বিশ্বকে নিজেদের পরমাণু বোমার ভয় দেখিয়ে আসছে, আজ তাদের কাছে নিজেদের দেশের সাধারণ রাস্তাঘাটে গাড়ি চালানোর বা স্কুলের অন্ধকার দূর করার মতো শক্তিটুকুও নেই। জ্বালানি সাশ্রয়ের দোহাই দিয়ে পাকিস্তান সরকার দেশের সমস্ত স্কুল টানা 2 সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে। এর পেছনের নগ্ন সত্যতা হলো স্কুল বাস চালানোর মতো প্রয়োজনীয় পেট্রোল বা ডিজেল তাদের কাছে আর অবশিষ্ট নেই। যে দেশের শিক্ষার চেয়ে পেট্রোলের এক ফোঁটা দাম বেশি হয়ে যায়, বুঝতে হবে সেই দেশ তার ভবিষ্যতের দরজায় নিজেরাই তালা ঝুলিয়ে দিয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যে নতুন কনজারভেশন প্ল্যান বা সাশ্রয়ী নীতি ঘোষণা করেছেন, তা আসলে সরকারের চরম ব্যর্থতারই প্রমাণ। এই নীতির আওতায় সরকারি দপ্তরের প্রায় 60% গাড়ির চাকা পুরোপুরি থামিয়ে দেওয়া হয়েছে এবং সরকারি জ্বালানি ভাতায় এক ধাক্কায় 50% কাটছাট করা হয়েছে। অর্ধেক সরকারি কর্মচারীকে অফিসে আসতে বারণ করে দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে বাড়িতে বসে কাজ করতে। জরুরি পরিষেবা যেমন পুলিশের টহলদারি গাড়ি এবং অ্যাম্বুলেন্স চলাচলেও এখন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার মুখে। পাকিস্তান সরকার কর্মীদের বাড়ি পাঠিয়ে শক্তি সাশ্রয়ের কথা বললেও আসল সত্যিটা হলো তেলের সরবরাহ ব্যাহত হতেই পাকিস্তানের অর্থনীতির এই কঙ্কালসার চেহারাটা পুরোপুরি বেরিয়ে পড়েছে। তেল না থাকলে বিদ্যুৎ থাকবে না, আর বিদ্যুৎ না থাকলে বাড়িতে বসে ল্যাপটপ বা ইন্টারনেট চলবে কী করে? সেই প্রশ্নের কোনো উত্তর সরকারের কাছে নেই। ডিজিটাল পাকিস্তানের স্বপ্ন আজ অন্ধকারে ডুবছে। এবার নজর দেওয়া যাক বাংলাদেশের দিকে, যেখানে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তেই এক ভিন্ন বাস্তবতার জন্ম হয়েছে। বলা হতো এই পাইপলাইনের মাধ্যমে ভারতের কাছে বাংলাদেশ বিক্রি হয়ে যাচ্ছে। রাজপথে দাঁড়িয়ে দিল্লি না ঢাকা, বয়কট ইন্ডিয়ার মতো ভারত বিরোধী স্লোগান দেওয়া হয়েছিল। ভারতের পোশাক বর্জন করে তা আগুনে পুড়িয়ে ফেলা হয়েছিল। কিন্তু আজ ইসরায়েল ইরান যুদ্ধ না হলে বা মধ্যপ্রাচ্যের তেলের সংকট না হলে বাংলাদেশের মানুষ হয়তো এই ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের আসল গুরুত্বটা বুঝতেই পারতো না। একসময় যাদের জিনিস ব্যবহার করবে না বলে বয়কট করা হয়েছিল, চরম সংকটের দিনে আজ সেই ভারতের কাছেই হাত পাততে হলো। 131.5 কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইনের 126 কিলোমিটারই অবস্থিত বাংলাদেশে। ভারতের শিলিগুড়ি থেকে বাংলাদেশের পার্বতীপুর আসা এই পাইপলাইন নিয়ে একসময় গুজবের কোনো শেষ ছিল না। এই পাইপলাইনের মাধ্যমে গোপনে ভারতের কাছে বাংলাদেশের তেল এবং গ্যাস বিক্রি করে দেওয়া হচ্ছে, এমন প্রোপাগান্ডাও ছড়ানো হয়েছিল। মানে কতটা মূর্খ এই বাংলাদেশের এই মানুষগুলো ছিল, যারা এই দিল্লি না ঢাকা স্লোগান দিয়েছিল। 2022 সালে এই প্রকল্পের কাজ শেষ হয় এবং 2023 সালের 18ই মার্চ এই পাইপলাইন উদ্বোধন করা হয়।
তখন এই পাইপলাইন নিয়ে অসংখ্য আপত্তিকর কন্টেন্ট বানানো হয়েছিল, কিন্তু বর্তমানে সেই ভারতের পাঠানো তেল ছাড়া বাংলাদেশের রক্ষা হলো না। একেই বলে রিভেঞ্জ অফ নেচার। ভারতের তেল কর্পোরেশন এবং বাংলাদেশের পেট্রোলিয়াম কর্পোরেশনের মধ্যে 2018 সালের 9 এপ্রিল 15 বছরের এই দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এই চুক্তির আওতায় বাংলাদেশ প্রতি বছর 3 লক্ষ মেট্রিক টন এবং পরবর্তীতে 10 লক্ষ টন ডিজেল পর্যন্ত ভারত থেকে একটানা আনতে পারবে। বাংলাদেশের প্রতি বছর প্রায় গড়ে 43 লক্ষ টন ডিজেলের প্রয়োজন হয়, যার দৈনিক চাহিদা 12,000 মেট্রিক টন। বাংলাদেশের জ্বালানি আমদানির 70% হচ্ছে ডিজেল এবং প্রতি মাসে 3,80,000 টন ডিজেল লাগে দেশটির। বাংলাদেশের কারখানা থেকে শুরু করে পরিবহন ব্যবস্থা, অর্থনীতির একটা বিশাল অংশ ডিজেল নির্ভর। ইরান ও ইসরায়েলের যুদ্ধের কারণে যে বাণিজ্যিক সংকট তৈরি হয়েছে, তা যদি ভারতের এই পাইপলাইন দিয়ে মেটানো না যেত, তবে দুর্নীতিবাজ রাজনীতিবিদ এবং ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়িয়ে মুনাফা লুটত। দেশে বিদ্যুৎ বিপর্যয় ঘটিয়ে 2001 সালের অন্ধকার যুগে নিয়ে যাওয়ার যে ষড়যন্ত্র, তা অনেকটাই আটকে দিয়েছে এই পাইপলাইন। একটা সময় যখন ভারত থেকে 1,30,000 টন ডিজেল কেনা হতো, তখন বলা হতো দেশ বিক্রি হয়ে গেছে। আর আজ বাংলাদেশের বর্তমান সরকার ভারতের রিফাইনারি থেকে 1,161 কোটি টাকার বিনিময়ে 1,80,000 টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে, অর্থাৎ আগের চেয়ে আরও 50,000 টন বেশি। আর এই ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনের মাধ্যমেই ভারত থেকে 5,000 মেট্রিক টন তেলের একটি চালান ইতিমধ্যেই বাংলাদেশে পাঠানো হয়েছে। আর আজ বাংলাদেশের ভেতরে ভারত বিরোধী স্লোগান বা বয়কটের ডাক শোনা যাচ্ছে না। ভারত যদি আজ বাংলাদেশের ডিজেল রপ্তানি বন্ধ করে দেয়, তবে দেশে তীব্র জ্বালানি সংকট তৈরি হবে, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম আকাশ ছোঁয়া হবে এবং সামগ্রিক অর্থনীতি, কলকারখানা এবং কৃষিকাজে এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। আন্তর্জাতিক বাজারে যেখানে ব্যারেল প্রতি ডিজেলের দাম $100 উপরে, সেখানে ভারত থেকে বাংলাদেশ ডিজেল কিনছে প্রায় $17 কমে, মাত্র $83। একই তেল মধ্যপ্রাচ্য থেকে আনতে বাংলাদেশে খরচ পড়ত প্রায় 1,800 কোটি টাকা, অর্থাৎ প্রতি বছর প্রায় 339 কোটি টাকা সাশ্রয় করে 15 বছর মেয়াদি তেল পাওয়ার এই সুযোগ এই পাইপলাইনের মাধ্যমেই তৈরি হয়েছে। বন্ধুরা, তেলের সাথে একটি দেশের সম্পূর্ণ অর্থনীতি জড়িত, আর ভারত এই চরম সংকটের দিনে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে এক অকৃত্রিম বন্ধুত্বের পরিচয় দিয়েছে। বন্ধুরা, এবার আপনাদের কি মনে হয়, যে মৈত্রী পাইপলাইন নিয়ে একসময় এত তীব্র সমালোচনা হয়েছিল, আজ সেই পাইপলাইনই কি বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বড় রক্ষা কবচ হিসেবে প্রমাণিত হলো না? আর এই পরিস্থিতিতে একটা বড় প্রশ্ন থেকেই যায়। কিছুদিন আগেও যারা দিল্লি না ঢাকা, বয়কট ইন্ডিয়া স্লোগান তুলেছিল, ভারতের কি তাদের সাহায্য করা উচিত? ভারতের কি এই তেল সরবরাহ কন্টিনিউ করা উচিত? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।